আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইসরায়েলি মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আশা। ভোজ্য তেলের চাহিদা মেটাতে দক্ষিণ কোরিয়ার তেলবীজ গোল্ডেন পেরিলা চাষে নতুন সম্ভাবনা, নিজেদের প্রয়োজন মিটিয়ে রপ্তানি পণ্য হিসেবেও ভূমিকা রাখার প্রত্যাশা। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান, নটরডেম কলেজ নেচার স্টাডি ক্লাবের সম্মেলনে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও বাস্তুতন্ত্র রক্ষায় গুরুত্বারোপ। এবং নানা আয়োজনে মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬৭ বছর পূর্তি ও পুনর্মিলনীর উদযাপন, মানবিক ও টেকসই সভ্যতা বিনির্মাণে গুরুত্বারোপ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। গাজায় দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হচ্ছে। শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় ভোটাভুটির পর এই চুক্তি অনুমোদন করেছে। রোববার থেকে যুদ্ধবিরতি শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতি আলোচনার পর থেকে গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। ফিলিস্তিনের গাজায় ধ্বংসস্তূপ আর মৃত্যুর মিছিলের পর অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের ঐক্যমত্যের বিষয়টি গত বুধবার সামনে আনে মধ্যস্থতাকারী দেশ কাতার। পরে যুদ্ধবিরতির আলোচনায় এই সিদ্ধান্তের কথা জানান হামাস প্রতিনিধিরা। সেখানে তারা আগামী রোববার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথাও জানান। যুদ্ধবিরতির সিদ্ধান্ত হলেও ইসরায়েল তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে শুক্রবার দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় যুদ্ধবিরতির চুক্তিতে ভোটাভুটির পর অনুমোদন দেওয়া হয়। পরে রোববার থেকে যুদ্ধবিরতি শুরু হতে পারে বলে ইঙ্গিত দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরজগ। তবে চুক্তিটি ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে বলেও উল্লেখ করেছেন তিনি। গাজায় যুদ্ধবিরতির ঘোষণার পর হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। এতে ১৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ২৮ জন শিশু ও ৩১ জন নারী রয়েছে। এত মৃত্যুর পরও যুদ্ধবিরতি চুক্তি শেষ পর্যন্ত সফলভাবে বাস্তবায়ন হলে চরম বিভীষিকার মধ্যে থাকা গাজাবাসীর জন্য স্বস্তি নিয়ে আসবে। ৩ ধাপে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপ হবে ৬ সপ্তাহের। এ সময় ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। এর বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দী থাকা ১৯ বছরের কম বয়সী নারী ও শিশুদের মুক্তি দেওয়া হবে। এ সময় গাজা থেকে ইসরায়েলি সেনাদের একটি অংশকে সরিয়ে নেওয়া হবে। দ্বিতীয় ধাপে ইসরায়েলের বাকি জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস। এর বিপরীতে আরও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া হবে। আর তৃতীয় ধাপে ইসরায়েলের কাছে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে এবং গাজা পুনর্গঠন শুরু হবে। সুব্রত গাইন, চ্যানেল আই। জুলাই আগস্ট অভ্যুত্থানের ঘটনায় পুলিশের গুলিতে ইসমাইলের মৃত্যুর ঘটনায় রামপুরা ডেল্টা হেলথ কেয়ারের এক চিকিৎসক সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইসমাইলের চিকিৎসার অবহেলা সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার তানভীর হাসান জোহা তথ্য প্রযুক্তির সহায়তায় ৫ জন আসামির অবস্থান নির্ণয় করেন। তারপর হাসপাতাল এলাকা থেকে হাতিরঝিল পুলিশ তাদের গ্রেফতার করে। ছবিতে দেখা যায় একজন চিকিৎসক, ২ জন সেবক সহ আরও ২ জন গেট লাগিয়ে রাখা নিরাপত্তা কর্মী।
ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মী ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ তদারক বিভাগের 3 সিনিয়র ক্যারিয়ার কূটনীতিককে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সহকারীরা তাদের এই নির্দেশ দিয়েছেন। যারা পদত্যাগের নির্দেশ পেয়েছেন তারা হলেন ডেরেক হোগান, মার্শা বার্নিকাট ও অ্যালাইনা টেপটি লিটল। এই 3 কর্মকর্তাই বহু বছর ধরে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় প্রশাসনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। মার্শা বার্নিকাট বাংলাদেশেও মার্কিন অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের সময় অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করার কারণে গুম ও রিমান্ডে নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি জেল খাটতে হয়েছিল বলে জানিয়েছেন সে সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সদস্য আকরাম হোসেন। চ্যানেল আইকে তিনি জানান, বুয়েটের আবরার ফাহাদ হত্যা ও 2021-এ নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনের প্রতিবাদের কারণে তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে মাশরুর শাকিলের শনিবারের বিশেষ প্রতিবেদন আজ থাকছে বৈষম্য বিরোধী আন্দোলনের লিয়াজো কমিটির অন্যতম সদস্য আকরাম হোসেনের কথা। কোন ছাত্রকে আবু বকরের মতো নির্যাতনের শিকার হতে হয়। 2018 সালে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ, 2019-এ বুয়েটে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা আগমনের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আওয়ামী সরকারের রোষানলে পড়েছিলেন বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকরাম হোসেন। প্রথমবার রিমান্ড থেকে আমার সেকেন্ডবার যখন আমি অ্যারেস্ট হই 2022 সালে আবরার ফাহাদের স্মরণ সভা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও 24 জন ছাত্রনেতা অ্যারেস্ট হয়। তখন কিন্তু বর্তমান যে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কিন্তু অ্যারেস্ট ছিলেন আমার সাথে। এবং সেখানে আমরা আমাকে প্রথমে ছাত্রলীগ একবার মারে হলো রাজভাস্করদের সামনে, ওইখান থেকে আমরা ট্রিটমেন্ট নিতে যাই মেডিকেলের ইমার্জেন্সি থেকে এসে আমাদের অ্যারেস্ট করা হয়, মারতে অ্যারেস্ট করেছে, তুলে নিয়ে এসে শাহবাগ থানায় আনলো। এসি বাহাউদ্দিন প্রচন্ডভাবে তার বুট জুতা এগুলো দিয়ে আমার বাম পায়ে বড় একটা ফ্র্যাকচার হয়ে যায়, আমার বাম পা হাতে প্রচন্ড লেভেলের ওইখানে টর্চার করে। রমজান মাসে গ্রেপ্তার হওয়ায় ছাত্র বয়সে জেলখানায় পরিবারবিহীন একাকী দুটো ঈদ পালনের দুঃসহ অভিজ্ঞতা হয়েছে তার। 2টা ঈদ আমাকে জেলে করতে হয়েছে, রমজানের ঈদ, কোরবানের ঈদ। এই 2টা দিন হলো আমার সবচেয়ে খারাপ লেগেছে। জেলে আমাদের ঈদের দিন ফোন কল করতে দেয়, তখন যেহেতু করোনা 2 মিনিট কেউ এসে সাক্ষাৎ করতে পারে 2 মিনিট করে। এই 2 মিনিটে আমাদের ফ্যামিলিগুলার যে কান্না এবং ওই ফোন কল সেন্টারে আমার কাছে মনে হচ্ছে যদি এই কান্নার যে বর্ণনা এটা যদি কোনো সাহিত্যিক ভাষা, এটা খুবই কারবালার কাহিনীর মতো হতে পারে। সরকারের বিরুদ্ধে কোটা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে নারীদের ব্যাপক অংশগ্রহণ ও মত পথের ঊর্ধ্বে উঠে ঐক্য ধরে রাখতে পর্দার আড়ালে থেকে কাজ করেন আকরাম। আমাদের এই যে একটা সার্কেল গড়ে উঠলো ঢাকা কলেজের, নটরডেম কলেজের, বিভিন্ন মাদ্রাসার ফার্স্ট ইয়ারে, এই সার্কেলটাই কিন্তু পরবর্তীতে এই পলিটিক্স শেপিং বলেন, এই গণঅভ্যুত্থান বলেন, আপনি দেখেন এই গণঅভ্যুত্থানে নাহিদ, সার্জিস, হাসনাত, সবাই কিন্তু আমরা একই ব্যাচের। এমন না যে হুট করে আমাদের দেখা হয়েছে। এই গণঅভ্যুত্থানে আপনি প্রথম সারির এবং এরপরে যারা কাজ করেছে সবাই আমরা খুব অ্যাক্টিভলি দেখেছি। আমরা ডে 1 থেকে খুব ভালোভাবে ওয়ার্ক করতাম এবং আমাদের ওই ব্যাচের বন্ডিংটা হওয়াতে ওই ব্যাচটাই ক্যাম্পাসে পরবর্তীতে 18 সালে যে কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কারের যে আন্দোলন হলো, ডাকসু নির্বাচন হলো, সব জায়গাতে এই ব্যাচটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আকরামের আশা, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের নতুন অভিযাত্রায় সব রাজনৈতিক দল মতের মধ্যে কার্যকর ঐক্যমত্য দীর্ঘস্থায়ী হবে। মাশরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। দেশে দিন দিন বাড়ছে ভোজ্য তেলের চাহিদা। প্রয়োজনের তুলনায় উৎপাদন কম হওয়ায় বাড়ছে আমদানি ব্যয়। আমদানি ব্যয় কমানোর তাগিদ থেকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এইচ.এম. তারিক হোসেন গবেষণার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার তৈলবীজ গোল্ডেন পেডিলা চাষের সম্ভাব্যতা যাচাই করেছেন। ফলে দেশে তৈলবীজ হিসেবে পেডিলা চাষের সম্ভাবনা তৈরি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। 2007 সালে প্রথম দক্ষিণ কোরিয়া থেকে গোল্ডেন পেরিলা বীজ সংগ্রহ করে গবেষণা করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর এইচ.এম. তারিক হোসেন। তিনি মনে করেন বাংলাদেশে ভোজ্য তেলের চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে এই পেরিলা। ফলের বাগানে হতে পারে, আমরা পেঁপে বাগানে করে দেখেছি, পেয়ারা বাগানে করে ইন্টারক্রপিং হিসাবে এটা নেওয়া যায়। ইভেন রাস্তার ধারেও এটা ফেলে দিলে হয়। বাড়ির আঙ্গিনাতে অনেক পতিত জমি থাকে, সেখানে সে যদি লাগায় বাড়তি একটা তেল পাবে। লোকাল যে ঘানি, এই ঘানিতে ভাঙিয়ে রেখেছি, 10 কেজি বীজে আপনার প্রায় 4 কেজি তেল চলে আসে। 10% অয়েল ডোমেস্টিক্যালি প্রোডাকশন হয়, যে কারণে 90% বাইরে থেকে আসে বলে এই যে তেল নিয়ে নানা ধরনের তেলস্পাতি হচ্ছে।
এই তেলস্মাতি কিছুটা এটা সাপোর্ট দিতে পারবে। পেরিলা তেলে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। গবেষকরা বলছেন এই তেলের ব্যবহার স্বাস্থ্যের জন্য উপকারী। ওমেগা 3 হচ্ছে স্যার, এটা হচ্ছে আমরা বাংলাদেশে 51% পেয়েছি, আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড 50 থেকে 60। যেটার জন্য হার্টের জন্য বলেন, ব্লাড প্রেশার বলেন, অ্যান্টি এজিং বলেন, এগুলোর পারপাসের জন্য ওমেগা 3 অ্যাসিডের গুণাগুণ অতুলনীয়। 2020 সালে জাতীয় বীজ বোর্ড সাউথ কোরিয়ান ভ্যারাইটির সাউ পেরিলা 1 জাতটি নিবন্ধন দেয় এবং স্থানীয় কৃষকদের জন্য অবমুক্ত করা হয়। কতটুকু জমিতে করলেন? 12 একর আমার টার্গেট ছিল। আপনার টোটাল ইনভেস্টমেন্ট কত ছিল? আপনি তেল এবং সিড হিসেবে যা বিক্রি করলেন সেটাতে কি আসলো? খরচ হয়েছিল আমার 7 লাখের মতো। প্রকৃত আমার টার্গেট ছিল 12 লাখ, কিন্তু রানিং অ্যামাউন্ট ছিল 8.5 লাখের মতো। আচ্ছা, স্যাম্পল হিসেবে কিছু বীজ পাঠিয়েছি আমরা। কোথায় পাঠিয়েছেন? কোরিয়াতে গিয়েছে এবং চীনে গিয়েছে। এশিয়ার বিভিন্ন দেশে বহু আগ থেকেই স্বাস্থ্যসম্মত উপাদেয় একটি তেল হিসেবে ব্যবহার হয়ে আসছে খাবার জন্য। আমাদের দেশে সম্প্রতি এর গবেষণা শুরু হয়েছে এবং ইতিমধ্যেই কৃষক পর্যায়ে কিছু কিছু বীজ বিতরণ করা হয়েছে। এই পেরিলা যদি গবেষণা সফল হয় তাহলে আগামীতে ভোজ্য তেলের চাহিদার কিছুটা কমাবে। ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শাইখ সিরাজ, চেন্নাই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ের মাটি ও মানুষ অনুষ্ঠানে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে। নটরডেম কলেজে নেচার স্টাডি ক্লাবের 15তম জাতীয় প্রকৃতি সম্মেলন ও শিশুদের 3য় প্রকৃতি সম্মেলনের উদ্বোধনীতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচার নিশ্চিত বাস্তুতন্ত্র রক্ষায় জোর দেন বক্তারা। যে বৈচিত্র্য পরিবেশ সংরক্ষণে দীর্ঘদিনের নিরবিচ্ছিন্ন কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রিপোর্টে আরও জানাচ্ছেন আলিমাল রাজি। অর্ধশতাধিক প্রতিষ্ঠানের 1200 শিক্ষার্থী, চিত্রাঙ্কন, গ্রিন ইভেন্ট, গ্রিন ডিবেট কিংবা পরিবেশ বান্ধব প্রযুক্তি ও উদ্ভাবনের প্রদর্শনী। 15তম জাতীয় প্রকৃতি সম্মেলনের শুরুর দিনে উৎসবের আমেজে নটরডেম কলেজ ক্যাম্পাস। ভবিষ্যৎ নাগরিক শিক্ষার্থীরা দিচ্ছেন সচেতনতা ও পরিবর্তনের বার্তা। হাইড্রোপনিক্স এন্ড অ্যাকোয়াপনিক্স, এটাতে হচ্ছে গিয়ে আমাদের সয়েলও লাগবে না, ইফিশিয়েন্ট ওয়াটার ইউজফুলি ইউজ হবে। ইভেন কি আমরা হচ্ছে গিয়ে মানে একটা প্রসেস দিয়ে 2-3টা হচ্ছে গিয়ে কাল্টিভেশন একসাথে করতে পারবো। উইন্ড মিলটি আমাদের বাংলাদেশে ইউজ করলে আমাদের হাইওয়েজের এক্সট্রা যে খরচগুলো লাগবে না। প্লাস্টিকের জায়গায় অন্য কিছু আবিষ্কার করা, প্লাস্টিকের আমরা খারাপ দিকগুলি বর্জন করে কিভাবে প্লাস্টিক আবার ভালো দিকেও আমরা ইউজ করতে পারি। মানুষ সচেতন হতে পারে যে সাউন্ড পলিউশন অ্যাকচুয়ালি কি কি জিনিস দিয়ে ঘটে আর এগুলো আমাদের কমাতে পারে। প্রতিনিয়ত দখল দূষণে ধুঁকতে থাকা ধরিত্রী রক্ষায় দীর্ঘমেয়াদী উদ্যোগে গুরুত্বারোপ করেছেন বক্তারা। ঢাকা এবং ঢাকার বাইরে প্রায় 12টা জেলা থেকে 1200+ প্রতিযোগীর উপস্থিতিতে আমরা এই আয়োজন করছি। গ্রিন রিপোর্টিং নামে একটা নতুন ইভেন্ট আমরা রেখেছি, যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলার পরিবেশগত সমস্যাগুলো আমাদের শিক্ষার্থীরা চিহ্নিত করেছে। When Bangladeshi people themselves will be self-reliant and self-confident to clear the nature, conserve the nature and sustain the environmental facts and knowledges, only then the real conservation in Bangladesh can sustain. আমরা বসেছি শিক্ষার্থীদের সাথে, বসেছি শিক্ষকদের সাথে, কিভাবে আমরা আমাদের এই পরিবেশের প্রতি আমাদের ভালোবাসা জন্মাতে পারি আমাদের শিক্ষার্থীদের মধ্যে, কিভাবে আমাদের যে ক্যাম্পাস আছে এই ক্যাম্পাসটা কিভাবে আমরা আরো সেই প্রকৃতি বান্ধব করতে পারি। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার পাশাপাশি বাসযোগ্য পৃথিবী গড়তে সবুজায়নের উপর গুরুত্বারোপ করেন বিশিষ্টজনরা। এই প্রকৃতি পরিবেশ যদি ভালো না থাকে আমরা যে ভালো থাকবো না সেটা কিন্তু দিন দিন আমরা বুঝতে পারছি। প্রকৃতিকে এমনভাবে অ্যাবিউজ করছি যে আমাদের কারণে দিন দিন প্রকৃতি রুগ্ন হয়ে যাচ্ছে। সুতরাং পরিবেশ প্রকৃতিকে ভালো রাখতে হলেও কিন্তু আমাদের এক হতে হবে, একসাথে হাতে হাত মেলাতে হবে, তাহলেই কিন্তু আমরা একটা ভালো কিছু অর্জন করতে পারবো। যারা তরুণ তরুণী তারা এদের পক্ষে কিন্তু সবসময় নানা পরিবর্তন ঘটেছে।
এবং এই তরুণ সমাজ যখন এগিয়ে আসবে তখনই কিন্তু আমাদের এই দেশটা ভালো থাকবে এবং আমরা ভালো থাকব। আসুন আমাদের আজকে এই অনুষ্ঠানে একটি অঙ্গীকার আমরা করি যে আমরা আমাদের যার যতটুকু ক্ষমতা আছে সেইটুকুর সাথে মমতা মিশিয়ে আমরা যেন এগিয়ে আসি। Today we don't have rivers that give potable water to our children, and this is all result of the wrongdoings that we all have done, our generation has done. We have to protect our air, we have to protect our soil, we have to protect our water. Any development that does not protect the soil that gives us food, the water that we have to drink every day, the air that we have to breathe every second is not a development. জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে মকিত মজুমদার বাবু ছাড়াও আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন মিজানুর রহমান ভূঁইয়া এবং ডক্টর ফাদার হেমন্ত পীয়ূষ রোজারিও। আয়োজনের সহযোগী পরিবেশ অধিদপ্তর, IUCN, বন অধিদপ্তর এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ 12টি প্রতিষ্ঠান। সম্মেলনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। দিনব্যাপী আনন্দ, খুনসুটি, স্মৃতিচারণ সহ নানা আয়োজনে পালিত হয়েছে মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের 67 বছর পূর্তি ও পুনর্মিলনী। 2 দিনের আয়োজনে যোগ দিয়ে স্মৃতিচারণ করেছেন দেশ বিদেশ থেকে আসা হাজারো প্রাক্তন শিক্ষার্থী। বিশ্বায়ন ও চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে মানবিক ও টেকসই সভ্যতা বিনির্মাণে গুরুত্ব আরোপ করেন তারা। সৈয়দ আদিত্যের রিপোর্ট। স্কুলের পূর্তি যেমন 67 বছর, তেমনি প্রাক্তন অনেক শিক্ষার্থী পেরিয়েছেন 60-এর গণ্ডি। পরন্ত বেলায় কৈশোরের দুরন্ত দিনের স্মৃতি বিস্মৃতির দুবার চালে পুরো ক্যাম্পাস যেন স্মৃতির বর্ণিল ক্যানভাস। নাগরিক কর্মব্যস্ত জীবনে ভালোবাসা আর প্রিয়জনের নৈকট্য যখন সোনার হরিণ, তখন পুরনো বন্ধুদের পেয়ে আপ্লুত প্রতিক্রিয়া প্রাক্তনদের। সবাই আজকে কিন্তু ছাত্র হয়ে এখানে চলে আসছে, ওই অতীত দিনের কথা চিন্তা করে। এখন কিন্তু আর কারো বয়স 50, 60, 70 বছর নাই, সবাই কিন্তু 14-15 বছরের সেই স্কুল জীবনে আমরা ফিরে চলে আসছি। এই 67 বছরের পুনর্মিলন উপলক্ষে এই যে আমরা এক হয়েছি, এটা একটা বিরাট ব্যাপার এবং এই অনুভূতি আসলে একটা অন্যরকম অনুভূতি। কারণ আমরা যখন এখানে পড়তাম এই স্কুলে, তখন কিন্তু আমরা সবই বালক, এখন কিন্তু বৃদ্ধ হয়ে গেছি। সুতরাং এই চেহারা আর ওই চেহারার মধ্যে কিন্তু অনেক পার্থক্য, কিন্তু এই মাঠ, এই স্কুল সব কিন্তু একই আছে। এমনিতে স্কুলে আসলেই ভালো লাগে, আজকে তো আরও স্পেশাল। স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করি। স্কুলে অনেকগুলো ভালো ভালো ছেলেপেলে আমাদের এখানে আমাদের পাস আউট করেছে এবং আমরা চাই যে এই স্কুলটা আরও ভালো করুক। যে কোনো ছাত্রেরই পুরনো স্কুলে আসাটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। আর আমরা এখানে শুধু স্কুলে আসা না, সাথে বন্ধুরা আসছে। সো স্কুল এবং তার স্মৃতি আমরা আসলে এখন আজকের দিনে নাই, 2025-এ নাই, আমরা অনেক পিছনে 50 বছর আগে চলে গেছি। আমরা সবাই একসাথে বড় হয়েছি। আমি সেই সুদূর পশ্চিম আমেরিকা থেকে আসছি এই রিইউনিয়ন উপলক্ষে সবার সাথে গেট টুগেদার করার জন্য। আমি চাই আগামী ভবিষ্যতে আমাদের ছেলেপিলেরা আরও বড় হোক এবং তারা স্কুলটাকে আরও সম্মানের দিকে নিয়ে যায়। তবে স্কুল জীবনে বন্ধুত্বের কাছে বয়স যখন হার মানে, তখন আরেকবার দারুণের স্বাদ ফিরে পাওয়ার আকুতি জানান দেয় সম্প্রীতি ও মানবিক বিশ্ব বিনির্মাণের প্রয়োজনীয়তা। আমরা ধন্য তাদেরকে কাছে পেয়ে আমাদের আনন্দে আমাদের মন নেচে উঠেছে। আজ এক অপূর্ব সুযোগ সৃষ্টি হয় এই পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে। এই পুনর্মিলনী অনুষ্ঠানে এসে প্রাক্তন, অনুজ, অগ্রজ সবার মধ্যে একটি সেতু বন্ধন তৈরি হয়। সেন্ট্রাল নামটা ছিল তখন মতিঝিল গভর্নমেন্ট বয়েজ আউট স্কুল হয় না। একটা সময় ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল ছিল বাংলাদেশের বেস্ট স্কুল। জন্ম থেকে আমাদের এই স্কুল আমাদের প্রিয়। আমরা হৃদয়ে ধারণ করি এই মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলকে। এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, জাতীয় জীবনে। এর মধ্যে দিয়ে অনেক নতুন চিন্তাভাবনা সামনে আসে, অভিজ্ঞতা পর্যালোচনা হয়। এই ব্যাপারগুলো আমাদের জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্বজনের জন্য খুব কল্যাণকর। চেনা গণ্ডি আর প্রাণের টানে 1958 সালের পর থেকে
সদ্য সাবেক সহ 2000 শিক্ষার্থী অংশ নিচ্ছেন পুনর্মিলনীতে। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন তার ছেলে তারেক রহমান। লন্ডন ক্লিনিকে প্রবেশ করার আগে সেখানে অবস্থানরত সাংবাদিকদের মাধ্যমে সবার কাছে মার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় তার সঙ্গে তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানও ছিলেন। 8 জানুয়ারি লন্ডন ক্লিনিক হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সেগুলো রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশ নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। এবারে জানাবো বিপিএল আপডেট। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে হোম টিম চিটাগং কিংসকে 33 রানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করতে নেমে 69 রানে 4 উইকেট হারিয়ে বিপদে পড়ে টেবিল টপার রংপুর। 32 বলে 39 রান করে আউট হন ওপেনার স্টিভেন টেইলর। এরপর পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহর 2 বাউন্ডারি ও 7 ওভার বাউন্ডারিতে 28 বলে 59 রানের ইনিংসে 7 উইকেটে 164 রানের সংগ্রহ পায় রংপুর। জবাবে ব্যাট করতে নেমে 8 উইকেটে 131 রানে থামে চিটাগং এর ইনিংসে সর্বোচ্চ 38 রান করেন শামীম হোসেন। এ নিয়ে 8 ম্যাচের 8টিতেই জয় পেল রংপুর। বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে টালমাটাল দুর্বার রাজশাহী জয়ে ফিরেছে। সিলেটি স্ট্রাইকার্সকে 65 রানে হারিয়েছে রাজশাহী। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেটে 184 রান করে দুর্বার রাজশাহী। ইনিংসে রায়ান বার্ল 27 বলে 41 রান করেন। 32 রান আসে অধিনায়ক এনামুল হক বিজয়ের ব্যাট থেকে। জবাবে ব্যাট করে 100 রান তোলার আগেই 6 উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে সিলেট স্ট্রাইকার্স। শেষ পর্যন্ত 17 ওভার 3 বলে 119 রানে থামে সিলেটের ইনিংস। 7 ম্যাচে 3 জয়ে পয়েন্ট তালিকার 4-এ আছে রাজশাহী। চ্যানেলের সংবাদ এ পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব চ্যাম্পিয়ন্স ট্রফির 1 মাস আগে পারিবারিক কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস। শিষ্যদের শুভকামনা। পর স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। এবারে জানাবো কৃষি সংবাদ। বাম্পার ফলনের আশায় ফরিদপুরের কালো সোনা নামে খ্যাত পেঁয়াজবিদ আবাদ শেষ হয়েছে। গত বছরের চেয়ে এবছর লাভের আশায় বেশি জমিতে পেঁয়াজ বীজ আবাদ করেছে চাষিরা। সার্বক্ষণিক পরিচর্যায় পেঁয়াজ বীজ এবছর বাম্পার ফলন হওয়ার পাশাপাশি ভালো দাম পাওয়ার আশা চাষিদের। সাদাত হোসেন তৃতীয় তথ্য ভিডিওচিত্রে আর মুকসিদের রিপোর্ট। ফরিদপুরের সদর উপজেলার আম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বংশ পরম্পরায় চাষাবাদ হয়ে আসছে কালো সোনা নামে খ্যাত পেঁয়াজ বীজ। দেশের চাহিদার বেশিরভাগ বীজ উৎপাদন হয় এই অঞ্চলে। আমরা দেশি বীজ বুনি, প্লাস আমার আরো বুনছি, আরো বুনবার বাকি আছে। আমি এগুলো সব আমার ক্ষেতের বীজ। আমাকে 70-80 হাজার টাকা খরচ হয়ে যায়। 50 বিঘার মতো আবাদ হয়েছে। ফরিদপুরের পেঁয়াজ বীজের আবাদটা খুবই ভালো। আমাদের বীজের মানভাব ভালো এবং চাহিদা বেশি। এই বছর ইন্ডিয়াতে না আসে আমরা লাভবান হবো, আমরা আরো ক্ষেতের মান বেশি করতে পারবো। কোল্ড স্টোরেজ না থাকায় ব্লোয়ার ফ্যান দিয়ে পেঁয়াজ বাল্ব সংরক্ষণ করা হচ্ছে। ব্লোয়ার ফ্যানের মাধ্যমে আমরা একটা হাউজের মধ্যে 10 টন করে পেঁয়াজ রাখতে পারি। পেঁয়াজটা পচে না, আর যদি একটা পচে ওই পেঁয়াজটা নিজেই শুকায় যায়, আর গুলারে আক্রমণ করে না। 3 বছর যাবত এই পেঁয়াজ ব্লোয়ার ফ্যান এর মাধ্যমে পেঁয়াজ রাইখে আমরা লাগাইতে পারতেছি। যেহেতু আমাদের কোল্ড স্টোর নেই, সেই কারণে আমরা যদি এই ব্লোয়ার ফ্যানের মাধ্যমে পেঁয়াজ রাখতে পারি তাহলে আমরা কৃষকরা উপকৃত হব এবং আমরা এই পেঁয়াজটা দীর্ঘ সময় রাখতে পারবো। গত বছর পেঁয়াজ বীজের বাজার মূল্য ছিল প্রতিমন 90,000 থেকে 2.5 লক্ষ টাকা। একরে প্রায় 2 লাখ টাকা খরচ হলেও ফলন পাওয়া যায় প্রায় 5 মন।
বলছেন কৃষি সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শীত এলেই প্রকৃতি সেজে উঠে নতুন রূপে। প্রকৃতির এমন রূপ দেখতে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে চলেন প্রকৃতিপ্রেমীরা। এমনই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জায়গা নরসিংদীর নাগুরিয়াকান্দি। মেঘনা নদীর পাড়ে সূর্যমুখী বাগান আর নানান রঙের ফুলে মুগ্ধতায় সিক্ত দর্শনার্থীরা। তারা জানাচ্ছেন সুমন রায়। নরসিংদী পৌর শহরের নাগুরিয়াকান্দি সেতুকে ঘিরে গড়ে উঠেছে ছোট ছোট বিনোদন কেন্দ্র। মেঘনা নদীর তীর ঘেঁষে গড়ে তোলা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সানফ্লাওয়ার গার্ডেন বিনোদন কেন্দ্র। সূর্যমুখী সহ নানা রকমের ফুল গাছ দিয়ে সাজানো আপন হাউস। প্রকৃতির এমন মনোরম দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন প্রকৃতিপ্রেমীরা। পরিবেশটা হচ্ছে কি একটু রিফ্রেশমেন্ট টাইপের, যে মানুষ আসলে একটু বিনোদন পাচ্ছে। সবকিছু মিলে খুবই সুন্দর একটা প্রকৃতি, যেটা আমরা উপভোগ করতে এসেছি। পড়ন্ত বিকেলে দৃষ্টিকাড়া ফুলের মধ্যে মুঠোফোনে প্রিয় মুহূর্তগুলো বন্দী করছেন অনেকেই। এত কাছে সূর্যমুখীর ফুল দেখবো, এটা আমাদের জন্য এই নাগরিক জীবনে একটা বিশাল স্বস্তির বিষয়। বাগান মালিক বলছেন ভ্রমণ পিপাসুদের জন্যই এই উদ্যোগ। প্রকৃতির যে একটা মেলবন্ধন এখানে আসলে বুঝতে পারবেন আপনারা, যারা আসে তারা আসলে মুগ্ধ হয় এখানে এসে। সুন্দর সুস্থ প্রকৃতি গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তরুণদের পরিবেশ শিক্ষার উপর গুরুত্ব দেন বিশিষ্টজনেরা। প্রকৃতি প্রেমের সাথে দেশপ্রেম মানবপ্রেম গভীরভাবে যুক্ত। প্রতিদিনই প্রচুর মানুষ এখানে আসে তাদের পরিবার নিয়ে প্রকৃতিকে নিবিড়ভাবে দেখা, উপলব্ধি করা। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। জানাবো খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার মাসখানেক আগে বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের পদ ছেড়েছেন সাউথ আফ্রিকার নিক পোথাস। বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার বছর খানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন 2023-এর এপ্রিলে চন্দ্রিকা হাথুরু সিংহের সহকারী হিসেবে টাইগারদের কোচিং প্যানেলে যোগ দেওয়া পোথাস সাউথ আফ্রিকার এই সাবেক ক্রিকেটার পারিবারিক কারণে দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন। বিসিবিও তার পদত্যাগপত্র পাওয়ার কথা নিশ্চিত করেছে। 50 বছর বয়সী পোথাস বিদায় বেলায় বাংলাদেশের ক্রিকেটের প্রতি শুভকামনা ও ধন্যবাদ জানিয়ে লিখেছেন, একসময় সবকিছুকে বিদায় জানাতে হয়। বাংলাদেশে আমার অসাধারণ সময় কেটেছে, সবাইকে মিস করব। বাংলাদেশ দলের সঙ্গে পোথাস সবশেষ দায়িত্ব পালন করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। সাউথ আফ্রিকার হয়ে 3টি ওডিআই খেলা এই সাবেক কিপার ব্যাটার ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা দলের কোচিং প্যানেলেও কাজ করেছেন। সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইসরায়েলি মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন। রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আশা। ভোজ্য তেলের চাহিদা মেটাতে দক্ষিণ কোরিয়ার তেল বীজ গোল্ডেন পেনিলা চাষের নতুন সম্ভাবনা। নিজেদের প্রয়োজন মিটিয়ে রপ্তানি পণ্য হিসেবেও ভূমিকা রাখার প্রত্যাশা। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান। নটরডেম কলেজ নেচার স্টাডি ক্লাবের সম্মেলনে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও বাস্তুতন্ত্র রক্ষায় গুরুত্বারোপ। এবং নানা আয়োজনে মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬৭ বছর পূর্তি ও পুনর্বিলীন উদযাপন। মানবিক ও টেকসই সভ্যতা বিনির্মাণে গুরুত্বারোপ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।